আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সারা বিশ্ব জুড়ে করোনা মহামারী যেভাবে বিস্তার লাভ করেছে, আমরা যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি। আশা করি তার মধ্যে তোমরা ভালো আছো এবং আমাদের যে যুদ্ধ চলছে, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদেরই জয় হবে। করোনা আমাদের থেকে চিরতরে বিদায় নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তো প্রথমে আমার পরিচয়টা বলি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক বাংলা, খানাবাড়ি গার্লস হাই স্কুল, কুয়েট, খুলনা। আজকে আমি যে বিষয়ে তোমাদেরকে পাঠদান করাবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা কবিতা। কবিতার নাম হচ্ছে 2 বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি কবিতা পাঠের আগে রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিচিতি অর্থাৎ কবি পরিচিতি সম্পর্কে একটু বলতে চাই। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা বললেই একটা কথাই মনে আসে, আমাদের বিশ্বকবি, যার হাত ধরে এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার আসে, ঠিক কিনা? তো হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার আসে তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন জমিদার। বাবা দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর একজন জমিদার পরিবারের সন্তান। ছোটবেলায় তার যে ধর্মদা স্কুলের যে নিয়ম, সেই নিয়ম তিনি খুব বেশি পছন্দ করেননি। তিনি পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সকল শাখা বললে একটু ভুল হয়, কারণ মহাকাব্য তিনি লেখেন নাই। কবিতা, সঙ্গীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্যরচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। তিনি এই মহান কবি, আমাদের বিশ্বকবি, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মোতাবেক 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। তো আমি এখন সরাসরি পাঠে চলে আসব। 2 বিঘা জমি আমি আবৃত্তি করছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বলিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটাকানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দন্যের দায়ে বেচিব সায়ে, বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আমি এই পর্যন্ত একটু আলোচনা করব। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা দেখিয়েছেন সেটি হচ্ছে আমাদের সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ তাদের কর্তৃক নিম্নবিত্ত মানুষের প্রতি যে অত্যাচার, অনাচার। তো তোমরা এই বিষয়টা একটু নোট ডাউন করে রাখতে পারো। সমাজের উঁচু শ্রেণীর মানুষ কর্তৃক নিচু শ্রেণীর মানুষের সমাজের উঁচু শ্রেণীর মানুষ কর্তৃক নিচু শ্রেণীর মানুষের যে অত্যাচার, নির্যাতন, সেই দিকটা এখানে প্রতিফলিত হয়েছে। তোমরা একটু নোট ডাউন করে রাখো। সমাজের উঁচু শ্রেণীর মানুষ কর্তৃক নিচু শ্রেণীর মানুষের প্রতি অত্যাচার
সমাজের উঁচু শ্রেণীর মানুষ কর্তৃক নিচু শ্রেণীর মানুষের অত্যাচারের দিকটা কীভাবে ফুটে উঠেছে তোমরা স্পষ্ট পাচ্ছ। এখানে উপেন নামের একটা কৃষক, তার মাত্র 2 বিঘা জমি আছে। ওই 2 বিঘা জমির পাশে জমিদারের একটা বাগান করছে। সেই বাগানটার দৈর্ঘ্য এবং প্রস্থে সমান করার জন্য 2 বিঘা জমি দরকার। অর্থাৎ এখানে ওই জমিদার শ্রেণীর জমিদারের একটা কি বলা যেতে পারে, একটা মনের সামান্য ইচ্ছা পূরণ করার জন্য একজন মানুষকে নিঃস্ব একেবারে ভূমিহীন করে দিতেও কার্পণ্য করছে না। এটাই মূলত প্রকাশ পেয়েছে। তো এক্ষেত্রে দেখো আরেকটা দিক আসছে, শব্দপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। এখানে মূলত প্রকাশ পেয়েছে উপেনের জন্মভূমির প্রতি ভালোবাসা। এই দিকটা আবার আসবে আমাদের কবিতার মধ্যবর্তীতে যে আমরা আবার পাবো। তারপরেও তোমরা এই আরেকটা দিক তোমরা নোট ডাউন করে রাখো, জন্মভূমির প্রতি আবার ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা। এই দিকগুলো কেন লিখবে? এই দিকগুলো যখন পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপক দেওয়া হবে, দেখা যাচ্ছে জন্মভূমির প্রতি ভালোবাসা এরকম কোনো একটা বিষয় অনুচ্ছেদ তোমাকে দেওয়া হলো এবং বলা হলো যে উদ্দীপকের সঙ্গে 2 বিঘা জমির কী সম্পর্ক আছে। তুমি স্পষ্ট বলতে পারবে যে উদ্দীপকে প্রকাশ পেয়েছে জন্মভূমির প্রতি ভালোবাসা এবং আমার পঠিত 2 বিঘা জমিতেও জন্মভূমির প্রতি ভালোবাসা এইভাবে প্রকাশ পেয়েছে। এটা প্রয়োগমূলক প্রশ্নে তুমি সুন্দর করে লিখতে পারবে। তো যাই হোক, এরপরে আমি আসি। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিলেন মৌনভাবে। মৌনভাবে মানে হচ্ছে চুপচাপ, চোখ লাল করে অনেকক্ষণ কিছুক্ষণ চুপচাপ থাকলেন। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে। আচ্ছা, সে দেখা যাবে ক্রূর হাসি, বাঁকা হাসি। এই বাঁকা হাসির মধ্য দিয়েই তাচ্ছিল্য, অবহেলা এই দিকটাই প্রকাশ পাচ্ছে। তাচ্ছিল্য, নিচু শ্রেণীর মানুষের প্রতি উঁচু শ্রেণীর মানুষের যে তাচ্ছিল্য, অবহেলাটা, সেটাই প্রকাশ পাচ্ছে। পরে মাসে দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এখানে ডিক্রি একটা নতুন শব্দ আসছে। ডিক্রি শব্দের অর্থ হচ্ছে আদালত থেকে একটা আদেশ জারি করে আনা, আদালতের আদেশ না। এই যে মিথ্যা একটা দেনার খত দেখিয়ে ওই জমিদার মহাশয় আদালত থেকে একটা আদেশ জারি করে নিয়ে আসছে, যে আদেশে উপেনকে তার 7 পুরুষের ভিটামাটি, সে ভিটামাটি ছেড়ে পথে নেমে যেতে হয়েছে। এরপরে যে 2টো লাইন আসছে, এই 2টো লাইনই মূলত 2 বিঘা জমি কবিতার একেবারে প্রধান দিকটা আসছে। সে দিকটা একটু দেখো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এ জগতে যার বেশি আছে সেই আরও বেশি চায়। আর যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, তারাই গরিবদেরকে শোষণ করে, তাদের সীমিত সম্পদকে শোষণ করে তারাই দিন দিন বড় হতে চলেছে, বড় হচ্ছে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। উপেন নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আমার সৃষ্টিকর্তা, আমার ভগবান আমাকে আর এই 2 বিঘা জমির মধ্যে আড়ষ্ট করে রাখতে চান না। এই জন্য আমাকে 2 বিঘা জমির পরিবর্তে সারা বিশ্ব আমাকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি ভূমিহীন, আমি পথে পথে ঘুরে বেড়াবো, যেখানেই রাত হবে সেখানেই আমি ঘুমাবো। এই সমস্ত পৃথিবীটাই আমার। নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। এখানে কিন্তু ওই যেটা আমি বলছিলাম প্রথমে, জন্মভূমির প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার দিকটা আবার প্রকাশ পাচ্ছে। দেখো, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য, ভূদরে সাগরের নগরে বিজনে, যখনই যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। উপেন নিজের ভিটেমাটি ছেড়ে সারা বিশ্বে যেখানে সেখানে সন্ন্যাসী বেশে সাধুর শিষ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই তার যে 2 বিঘা জমির যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে সে কখনো নিজেকে আড়াল করতে পারছে না।
সেই ভালোবাসাটা সবসময় থাকছে। ওই 2 বিঘা জমি থেকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় সে ভ্রমণ করেছে, কিন্তু কোনোভাবেও আহ, সে তার 2 বিঘা জমি ভুলতে পারছে না। যেমন মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, বহু নদ দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিঠে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থলে। জন্মভূমি সবার উপরে, জন্মভূমির প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষেরই থাকে, এবং এই উপেনের মধ্য দিয়েই সেটা প্রকাশ পাচ্ছে। তো এরপর দেখো, হাটে হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16 বছর পার হয়ে গেল। একদিন উপেনের সেই 2 বিঘা জমিতে ফিরে যাওয়ার খুব ইচ্ছে হলো। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি স্মৃতিকাতরতা। সেই গঙ্গা নদীর তীর, সমীর, সমীর শব্দের অর্থ বাতাস, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, স্নিগ্ধ বাতাস, যে গঙ্গার তীরের যে প্রকৃতি, যে আবহাওয়া, সেখানে জীবনটা একেবারে পরিপূর্ণ রূপ ধারণ করে। হ্যাঁ, অবারিত মাঠ, গগন ললাট, জমিতব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। এখানে উপেনের সেই মানে স্মৃতি কাতরতা প্রকাশ পাচ্ছে। তাহলে আমি এই দিকটাও আমরা একটু নোট ডাউন করতে পারি, স্মৃতি কাতরতার দিক। স্মৃতি কাতরতার দিক। এরপরে দেখো, পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে মা বলতে জন্মভূমিকে বোঝানো হচ্ছে। জন্মভূমির কথা মনে পড়লেই উপেনের চোখে জল চলে আসে। হ্যাঁ, যারা আসলে জন্মভূমি ছেড়ে অন্য কোথাও যারা অবস্থান করেনি, তারা কখনো বুঝতে পারবে না জন্মভূমির টানটা কতটা গভীর। হ্যাঁ, তো যাই হোক, উপেনের মধ্য দিয়েই সেটা প্রকাশ হচ্ছে, জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসা। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, রাখি হাট খোলা নন্দীর গলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ওই 2 দিন পরে ওই নন্দীর গলা মন্দির পাশে করে রথতলা বামে রেখে খুব ক্লান্ত শ্রান্ত হয়ে সেই 2 বিঘা জমির কাছে এসে উপেন পৌঁছালো। এবার দেখো প্রেক্ষাপটটা কেমন। ধিক ধিক ওরে শতদিক তোরে নীলাস পুরোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা, আজ কোনটিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খসিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখীন, তুই হেতাবসী ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। বিষয়টা কেমন দেখো। উপেন যখন 15-16 বছর পরে তার সেই 2 বিঘা জমিতে ফিরে আসলো, এসে সেই 2 বিঘা জমি যে যে অবস্থায় রেখে গিয়েছিল উপেন, সেই অবস্থায় আর উপেন ফিরে পাচ্ছে না। সেখানে দেখছে 2 বিঘা জমির অনেক পরিবর্তন। যে 2 বিঘা জমিতে উপেনের শাকসবজি ক্ষেত ছিল, ফুল ফল ফসল হতো, সেই জমিতে আজকে 5 রঙা পাতা। সেই 2 বিঘা জমির অঞ্চলে পুষ্প ফুলের মানে মানে পুষ্প বলতে ফুল, ফুল বাগান না বাহারি রঙের ফুল। এই জন্য উপেন ধিক্কার জানাচ্ছে তো ওই 2 বিঘা জমিকে, যে তুমি যখনই যাহার তখন তাহার, তুমি তো আমার দরিদ্র মাতা ছিলে, আমার মা ছিলে, আজকে কীরকম মানে কোন বেশে আছো, বিলাস বেশ ধরেছো কাকে ভোলাইতে, তুমি তো আমার মা। হ্যাঁ, তোমার এরকমটা পরিবর্তন কেন। মূলত এখানে যে ধিক্কার জানানোটা, এটাও কিন্তু ওই 2 বিঘা জমির প্রতি তার অগাধ ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু প্রকাশ পাচ্ছে না, ঠিক কিনা। এবার দেখো, ধনীরা আদরে গর্ব না ধরে, এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। সেই দিনের চিহ্ন, সেই 2 বিঘা জমির যে চেহারাটা, সেটা আর পাওয়া যাচ্ছে না।
কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধার রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। তুমি আমার দেবী ছিলে, আমার দেবী মা ছিলে, আর আজকে তুমি ওই জমিদারের দাসী হয়েছো। জমিদার তোমাকে যেভাবে এই করছে সেইভাবেই তুমি সাজছ, আর আমি তোমাকে আমার মায়ের মতো করে সাজিয়ে রেখেছিলাম। হুম, জন্মভূমির প্রতি ভালোবাসাটাই প্রকাশ পাচ্ছে। বিদীর্ণ হিয়া, বিদীর্ণ শব্দের অর্থ কি? বিদীর্ণ বিশেষভাবে দীর্ণ, মানে ভেঙে চোরা, ভাঙাচোরা। হ্যাঁ, হিয়া মানে হচ্ছে মন, ভাঙাচোরা মন নিয়ে বিদীর্ণ হিয়া, ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, ভাঙাচোরা মন নিয়ে ওই 2 বিঘা জমিতে চারিদিকে চেয়ে দেখছে। হ্যাঁ, কোথাও সেই মানে সেই 2 বিঘা জমির কোনো চিহ্নটুকু আছে কিনা। হ্যাঁ, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আমগাছ একই, বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। এখানেও কিন্তু ওই স্মৃতিকাতরতার দিকটাই প্রকাশ পাচ্ছে। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দোলাইয়া গাছে, 2টি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। সহসা বাতাস, সহসা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। হঠাৎ একটা বাতাস আসলো, বাতাস এসে ওই আম গাছের শাখা দুলিয়ে গেল। এই শাখা দোলানোর ফলে 2টো পাকা ফল তার পায়ের কাছে পড়লো। এবার দেখো উপেনের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটা কেমনভাবে প্রকাশ পাচ্ছে। দেখো, 2টি পাকা ফল লভিল বোথল আমার পায়ের কাছে, আমার কোলের কাছে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে চিনিল মাথা। হ্যাঁ, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠিকনো মাথা। মনে মনে ভাবলাম যে এতক্ষণ পর আমার মা আমাকে চিনতে পারছে, চিনতে পেরে তার 2টো ফল আমাকে আমার কোলের কাছে ফেলছে, যে আমার উপেন আসছে, আমার উপেন কতটা ক্লান্ত, এ 2টো ফল খেয়ে সে একটু শান্ত হোক, একটু তার ভালো লাগুক। এইটা উপেনের বিশ্বাস। এই বিশ্বাসটা মূলত আসছে তার জন্মভূমির প্রতি ভালোবাসা, বা ওই 2 বিঘা জমির প্রতি তার অগাধ যে প্রেম, সেখান থেকেই কিন্তু এই বিশ্বাসটা আসছে। হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। হেনকালে মানে এমন সময় যমদূতের মতো ওই বাগানের মালি আসলো, এসে সপ্তম সুরে, মানে 7 প্রকারের গালাগালি আর কি, বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথা বলা, এইভাবে বলতে লাগলো। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব। আমি তো সব দিয়েছি, আমার ভিটে মাটি যা ছিল সব দিয়ে ফেলেছি, আমি তো কোনো কিছু বলি নাই। সেখান থেকে 2টো ফল খেয়েছি মাত্র, এর জন্য এত গালাগালি করা শুরু করছো তুমি। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ। এখানে দেখো, লাঠি গাছ শব্দটা একটু বিশ্লেষণ করি। গাছ হচ্ছে তোমার পদশ্রিত নির্দেশকের, গাছাগাছি গাছ, হ্যাঁ, নির্দিষ্টতা প্রকাশ করছে। ওই মালির কাছে যে লাঠিটা ছিল, লাঠিটা কাঁধে নিয়ে আর এক হাত দিয়ে উপেনকে ধরে টানতে টানতে নিয়ে গেল। বাবু ছিপ হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ। বাবু বলতে সে জমিদার, ছিপ হাতে পারিষদ, পারিষদ বলতে তার সাগরেদ, হ্যাঁ, তার আশেপাশে যারা থাকেন তাদেরকে নিয়ে বাবু ছিপ হাতে মাছ ধরছেন। শুনি বিবরণ। ক্রোধ তিনি কন, মারিয়া করিব খুন। বিবরণ শুনে তিনি রাগে বলছে একবার মেরে খুন করে ফেলব। বাবু যত বলে পারিষদ দলে বলে তার স্বরূপ। ওই যে আশেপাশে যারা থাকে তারা তো ওই যে গ্রাম বাংলা একটা কথা বলে না, বাসার থেকে কঞ্চি মোটা, সেরকম একটা অবস্থা। চামচামি, তোষামুদি, হ্যাঁ, তোষামুদি যাকে বলে। যার আশেপাশে যারা আছে বাবুকে সন্তুষ্ট করার জন্য বাবু যা বলেন, হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক আছে, জি হুজুর এটাই ঠিক। তো বাবু যখন উপেনকে এরকম ধমক টমক দিচ্ছে, বাবু যতটুকু বলছে তার থেকে বেশি বেশি বলছে তার আশেপাশের লোকজন। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। আমি বললাম যে আমাকে 2টো আম ভিক্ষা দিন মহাশয়, আমি তো 2টো আম খেয়েছি মাত্র। হ্যাঁ, বাবু কহে হেসে, বেটা সাধু বেশে
পাকা চোর অতিশয়। বাবু হেসে বলেন যে বেটা সাধু এসে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু বলে আজ, আমি আজ চোর বটে। আমি বাবুর এই কথা শুনে খুব হাসি পেল এবং বললাম যে মহারাজ আসলেই তুমি আজ সাধু আর আমি চোর। হ্যাঁ, তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই 2 বিঘা জমির মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে আমাদের সমাজের যে বৈষম্যটা, সেটাই আমাদের সমাজের নিচু শ্রেণীর মানুষ, উঁচু শ্রেণীর মানুষের দ্বারা কতটা প্রতারিত হচ্ছে, কতটা লাঞ্ছিত হচ্ছে, কতটা বৈষম্যের শিকার হচ্ছে সেটা। হ্যাঁ, এটাই মূলত এই কবিতার পাঠ্য বিষয়। তো আমি এখন এই কবিতার ব্যবহৃত নতুন শব্দগুলো একটু দেখো। ভূস্বামী মানে অনেক জমির মালিক যিনি, দিকে মানে দৈর্ঘ্য, লম্বার দিকের মাপ, পানি এখানে পয়াকার মুদ্রণা রশ্মি, পানি মানে হাত। হ্যাঁ, ডিগ্রি আদালতের হুকুমনামা বা নির্দেশ, ক্ষত ঋণপত্র বা ঋণের দলিল। হ্যাঁ, সমীর বাতাস, ললাট মানে হচ্ছে কপাল, তারপরে হচ্ছে নিশীথ মানে গভীর রাত, প্রহর মানে 3 ঘন্টা, দিন রাত্রির 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 24 ঘন্টার 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ, পৌঁছিনি মানে পৌঁছালাম, তৃষাতুর মানে পিপাসা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 2 বিঘা জমির বিষয়বস্তু ভালোভাবে শিখছো এবং জানছো। তোমাদেরকে যে দিকগুলো নোট ডাউন করে দিয়েছি এগুলো একটু কবিতার সঙ্গে মিলিয়ে নেবে এবং সেইভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং করোনার যে ভয়াবহ রূপ ধারণ করেছে সেখান থেকে রক্ষা পেতে তোমাদেরকে অবশ্যই সরকারি যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মানতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।